বাড়ি আসছে না কেন? বিকেল 5টা বাজে। বান্ধবী বাড়ি বেড়াতে গেল নাকি? রাতটা দিন দিন দুষ্টু হচ্ছে। অবাক হচ্ছে ওকে আগুন দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছে। আজ আসুক না, বেশ করে বকা দেবো। আমি শঙ্করী। তা কেমন আছিস গো? খুব ভালো আছি। একদিন পান দিব। পান বারো তো শঙ্করী পিসি। ও তা যাক। তা হ্যাঁ যাক বলছিল, যদি তুই রাজি হস তো বলো কি কথা। তোর শাশুড়ি বাবু তোকে ফিরে যেতে বলেছে, যদি চাস তো আমার সাথে যেতে পারিস। বল তোর মেয়েটাকে দেখছি না তো? রানা স্কুল থেকে ফেরেনি, দিদিও একটা স্কুল থেকে ফেরেনি। ও তা ভালো, এই সুযোগ। যা বলছিল তোর শাশুড়ি বাবু মন্দ মেয়ে, আর চক্ষু লজ্জার খাতিরে তোকে ফিরে যেতে বলেছে। হয়তো দুদিন বাদে দেখবি আবার দূর করে দেবে। তুই বলবো মন ভাঙলে তাকে আর জোড়া লাগে। তা ঠিক আমি বলেছি বাবু, তোর শ্বশুরের ভিটে আর নামটাই ভালো। তাছাড়া কি আছে ওই ভিটে? যা ছিল একটাই ছিল, এখন শুধু দুঃখ আর হ্যাঁ, সংসারটা কথা চিন্তা করলে খুব খারাপ লাগে। তোর স্বামী মানে সুজিতের কোনো খবর পেলি? না পিসি, থাক, সে যেখানেই থাক যেন ভালো থাকে। কত ব্যথা সয়ে কত মরমে আছি, সে কথা আমিও বুঝি গো, সব বুঝি। তাই একটা কথা বলছি, বলো। এখনো জীবনে তো অনেক বাকি, জীবন যৌবন সব আল্লাহ সব বলছিল। আবার শঙ্করী বেশি আমি তো ভালো বই মন্দ চাই, মন্দ ভাবিও। আমি চাই তুই সুখী না, তুই শান্তিতে। তুমি যাও। আরে আগে শোন না কথাটা। ওই যে ওই গায়ে যোগেন মিত্রের কথা বলছি। পয়সা খুব পয়সা হলো, আমরা যথেষ্ট আছি। দিন কত আগে মারা বলছি, যদি তুই বিয়ে করিস খুব সুখী হবি। ওই কর্তব্যটা আপনিই করুন না শঙ্করী দেবী। সাধনা জীবন যৌবনের দাবি এখনো আপনার দেহ থেকে বিদায় নেয়নি। অতএব যোগেন বাবু স্ত্রী যদি আপনিই হন তাহলে আমরা ভীষণ খুশি হব। দেখো যা তা কথা বলবে না বলছি। তোমাদের বয়সের সঙ্গে আমার তুলনা? জানো আমি বৈধব্য পালন করি, পূর্ণিমে অমাবস্যে একাদশী করি। আপনার কি চরিত্রে সংশোধন এখনো হবে না শঙ্করী দেবী? বিধাতা কি দিয়ে সৃষ্টি করেছে আপনাকে? আপনি নারী না অন্য কিছু? ওর সঙ্গে বাজে মুখে লাভ হবে না দিদি, ওকে এখান থেকে যেতে বলো। বলতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে যাবার আগে তোকে এও বলে যাচ্ছি বউ, দুঃখ তোর কপালে অনেক। এমন প্রস্তাব তুই ফেলে দেওয়ার ফল বুড়ি বয়সে বুঝবি, যখন ভিক্ষে করে খেতে হবে। চুলের মুঠি ধরে বের করে দিতে বাধ্য হবো। কি এত বড় স্পর্ধা? মাস্টার নিয়ে এই জ্ঞান? এই বয়সী মেয়ে মানুষের সঙ্গে এইভাবে অপচ্ছেদটা, এইভাবে অপমান? দাঁড়াও, ওই কেলে গুন্ডাকে দিয়ে তোমার ইজ্জতের বড়াই করে আমি ছোটাচ্ছি। ওগো তোরা দেখবি, আয় গো, মাস্টার নিয়ে আমাকে পটি দিয়ে কাটতে এসেছে গো। এইসব অপরাধ জঞ্জালগুলোকে সমাজ এখনো টলারেট করছে। সমাজে বেশিরভাগ মানুষই তো ওইসব অপদার্থদের প্রশ্রয় দেয়। তারা দেখে মজা, তারা দেখে প্রহসন, মানুষকে জীবন মৃত্যুর মাঝে ঠেলে দিয়ে তারা
মুখে কৌতুক। কিন্তু এর কি কোনো রেকটিফিকেশন হবে না? এর করবে সমাধান। সবাই স্বার্থপর, সবাই স্বার্থের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। ঠিক করেছো দিদি। কিন্তু এই স্বার্থান্বেষী মানুষের দল কবে সমাজ থেকে বিলুপ্ত হবে বলতে পারো? যেদিন লোভ আর স্বার্থপরতা সমাজের মুখে ডেকে আনবে চরম দুর্দিন, সেই দিনই সেই সব স্বার্থান্বেষী মানুষদের মুখে প্রচন্ড আঘাত হানবে নিপীড়িত শোষিতের দল। ঠিক বলেছো অঞ্জলি, নইলে এই ঘুমহারা সমাজের পরিবর্তন হবে না। কিন্তু কবে আসবে সেদিন? হয়তো আর বেশি দেরি নেই। যা সব কথা সাধনা দেবী। কি তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। আমরা মেয়েরা মিলে একটা জলসার ব্যবস্থা করেছি, সেখানে আপনাকে সভাপতি করবো বলে ঠিক করেছি। না অঞ্জলি, ওইসব সময় আমি পদার্থে যেতে চাই না। সে কি, আপনি একজন নাম করা সঙ্গীত শিল্পী, সঙ্গীতানুষ্ঠানে আপনারই কোনো পার্সোনালিটি দরকার। তাই আপনাকে অনুরোধ, যেতে আপনাকে হবেই সাধনাদি। যাবো, তবে সভাপতি হয়ে হয় বক্তা নয় গায়িকা হয়ে। তাতেই আমরা ধন্য হব। আচ্ছা, আর চলি সাধনাদি, 2-1 দিনের মধ্যেই আমন্ত্রণ পত্র নিয়ে আসছি কিন্তু। এসো। এত দেরি কেন রানু? কি হলো, উত্তর দিচ্ছ না যে? একটু বেড়াতে গিয়েছিলাম। কোথায়, কার সঙ্গে? আমার ক্লাসমেট সুমিতার সাথে দুলাল পার্কে বেড়াতে গিয়েছি। মিথ্যে বলছো তুমি। তোমার ক্লাসমেট সুমিতার সঙ্গে নয়, বরং ওই বাড়ির ছেলে সরোজের সঙ্গে। মাসিমা, এই বয়সে এত সাহস হলো কি করে তোমার? এরই মধ্যে বয়ফ্রেন্ড? না মানে আমি ঠিক। থামো, দ্বিতীয় দিন যদি দেখি ওই বকাটে ছেলেটার সাথে মিশেছো, তাহলে বাড়ি থেকে দূর করে দেবো, এ কথা মাথায় থাকে যেন। কি হয়েছে দিদি? কি হয়েছে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। কি হয়েছে রানু? স্কুল থেকে ফেরার পথে ওই বাড়ির সরোজরা আমাকে ডেকে নিয়ে দুলাল পার্কে বেড়াতে গিয়েছিল। তাই কেন 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 গিয়েছিলি তুই? মা, বল বল, কেন গিয়েছিলি? মা গো, বল শিগগিরি, বল বলছি। কি হচ্ছে? হচ্ছে নাকি? বল শিগগিরি। বলা ছাড়, ছেড়ে দে। না দিদি, তুমি ছাড়ো। দিন দিন বদমাইশ করে আর বের করে দিচ্ছি। বলা দিদি যাও রানু, ভিতরে যাও। পরের বাড়িতে থেকে মানুষ হওয়ার সুযোগ পাচ্ছিস, এই যথেষ্ট। তা নয় এই বয়সে আবার পাকামি ধরেছো। বলা কথা বলো কি তুই আমাকে শোনাচ্ছিস? না দিদি, তোমায় শোনাবো কেন? আমরা যে তোমার কাছে থেকে ধন্য। দেখ বলা, কথাগুলো তুই যেভাবে বললি আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কথাগুলো তুই আমাকে উপলক্ষ করেই বলছিস। এ আর উপলক্ষ কি, এ তো সত্যি। তাহলে এখন তোরা আমাকে কর ভাবিস? দিদি ভাব ভাব, এতদিন যে ধারণা মনের মধ্যে স্থাপন করেছিলাম তা সবই মিথ্যে। দিদি বলে দিয়েছিলাম দিদি, নিজের মেয়ের মতো রানু ধানো তো আমিও চাই রে। যদি সে কিছু অন্যায় করে, তাকে শাসন করা যদি আমার অন্যায় হয়ে থাকে, তাহলে না দিদি, তুমি ঠিকই করেছো। ওর বোঝা উচিত যে গরিবের মেয়ের এত বাড়াবাড়ি ভালো নয়। সেই জ্ঞান যদি ওর থাকতো, তাহলে কি ও অন্যায় পথে পা বাড়াতো? দিদি, একটা কথা বলার ছিল। কি কথা? আমার মনটা ভীষণ উদ্বেগ হয়ে উঠেছে। ভাবছি বাড়ি ফিরে যাব। বেশ, যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি জানবো আমার উত্তরে তুমি মিথ্যে ধারণা করে বাড়ি চলে যেতে চাইছো। না দিদি, তা নয়। শুনেছি মা আমার জন্য, রানুর জন্য মানসিক অশান্তিতে ভুগছেন। বড় ঠাকুরজি বলে গেল আমি কাছে গেলে মা হয়তো সুস্থ হয়ে উঠবেন। বেশ, যাও, তবে জানবো তোরা আমার কেউ ছিলি না, কেউ নয়। অভিমান করো না দিদি, তোমার কাছে এতদিন থেকে আমরা ধন্য দিদি। তুমি যদি আমাদের আশ্রয় না দিতে, তাহলে হয়তো আমরা হারিয়েই যেতাম। যা যা, আমি আর বাধা দেব না।
আহ্বান, অন্যদিকে স্নেহের দাবি, একদিকে চরম কর্তব্য আর অন্যদিকে বিবেকের প্রশ্ন। তাকে অবহেলা করে কোন পথে এগিয়ে যাব আমি? আত্মীয়ের আহ্বান আর চরম কর্তব্যের পথে তোমাকে এগিয়ে যেতে হবে বৌমা। স্নেহের দাবি আর বিবেকের প্রশ্ন, যেটা চিরকালে সত্য তাকে আঁকতে তোমাকে ধরতেই হবে। যাবো আমি যাবো দাদুমা, আমি আপনার সঙ্গে যাবো কর্তব্যের পথে। দিদির সাথে দেখা করে এক্ষুনি আমরা যাবো। আসুন। এগুলো নাও গো। গাছের দুটো শসা আর পেয়ারা নিয়ে নিয়ে যাও। নাও বুড়ি, এবার থেকে ওই সব আর নেবো না। কেন গো দিদিমণি, কি অন্যায় করেছি আমি? গাছের দুটো শসা আর পেয়ারাই নিয়ে এলুম তোমাদের। তোমাদের ভালোবাসি বলেই তো একটা পথ থেকে আমি দিতে আসি। না দিদিমণি, ফিরিয়ে দিও না। কত আশা করে নিয়ে এসেছি তোমাদের জন্য। গোলাপ বউ আর তুমি আমার কাছে দুজনই সমান। কিন্তু তোমার গোলাপ বউ যে এবার ফিরে যাচ্ছে, কোথাকে? শ্বশুর বাড়ি? হ্যাঁ, না থাক, ভালোই হবে। বউ শ্বশুর বাড়ি যাবে, স্ত্রী স্বামীর ঘরে যাবে, এ তো খুব আনন্দের কথা দিদিমণি। কিন্তু এবার যে বাকি দিনগুলো আমায় নিরানন্দে কাটাতে হবে। তা জানি, কত আপন করে ওদের মা মেয়েকে ভালোবেসেছো, তা কেউ না জানুক আমি জানি। তাই ভাবি তোমার মতো এত সুন্দর মেয়ে মানুষ আর কজন আছে? 20-22 বছর বয়স হতে চললো, এখনো তেমন মেয়ে নজরেই পড়েনি যে বরকে আপনের চেয়েও বেশি ভালোবাসবে। নাও নাও, এগুলো নাও। বেশ, দিচ্ছিস দে। এরপর থেকে আর দিস না। কাল কোনো অভিমানের রাগ করছো দিদিমণি? দেখো, আমি যেমন তোমায় ভালোবাসি, তেম চিরকাল তেমনি বাসবো, তেমনি আসবো দিদিমণি। আসি দিদিমণি, আসি। তুমি কত সুন্দর এই মেয়েটার চরিত্র। মাসিমা, মাসিমা, ও মাসিমা, কথা বলবে না? বেশ, নাই কথা বলবে। আমিও জানবো মাসিমা বলে আমার কেউ ছিল না। আমরা চলে যাচ্ছি মাসিমা। যাও। আর কিছু বলবে না? প্রণাম করলাম, আশীর্বাদও করবে না? আমরা চলে যাচ্ছি মাসিমা। যাবে বইকি যাবো। সত্যের অধিকারে অন্যায় হস্তক্ষেপ করা অন্যায় যেন তোমাদের আমি এনেছিলাম, কিন্তু এখন দেখছি আমি ভীষণ ভুল করেছি। ভুল? যে মায়া, যে স্নেহ ভালোবাসা আমার মধ্যে তিল তিল করে গড়ে উঠেছিল, তোমরা সেই স্বপ্ন সৌধকে চুরমার করে দিয়ে চলে যাচ্ছ। মাসিমা, কি প্রয়োজন ছিল এত মায়া, এত ভালোবাসা, এত মমতা প্রদর্শন? দিদি, যাও যাও, যত শীঘ্র পারো চলে যাও, নইলে আমার হৃদয়ের পুরোনো ধারার ভাবকে আমরা সংযত রাখতে পারবো না। দিদি, আমাকে ক্ষমা করো। আমি জানি তোমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যাচ্ছি। ভগবান যেন আমাদের ক্ষমা করেনি। কিন্তু দিদি, তুমি কি চাও না তোমার অভাগিনী বোন তার শেষ কর্তব্যটুকু পালন করো? তুমি কি চাও লোকে আমায় ধিক্কার দিই? মা, অনুমতি দাও, আমরা যাই। দাও দিদি, বিদায় বেলায় একটু হাসি মুখ দেখে যেতে চাই। তোমার মুখের একটু হাসি দেখতে দাও। হাসি, হাসি আজ থেকে আমার হারিয়ে যাচ্ছে। হাসতে আমি ভুলে যাচ্ছি। দেখ, যেটুকু হাসতে পারছি হাসছি। তোরা সুখী হ। দিদি, তোমার মুখে জল দেখা দিয়ে যাচ্ছ বলো তো চোখে জল আসবে না? না না, ব্যথা পাবার মতো হৃদয় আমার নয়। ব্যথা আমি পাইনি। না বললে কি হবে মা? আমার চোখ মুখে তো তা বলে দিচ্ছে। আমার শেষ বারণ, ভবিষ্যতে আর মায়া বাড়িতে এসো না। যাও তোমরা।
দিদি, মনের কথা নয়। তুমি অভিমানে রাগ করে যতই কটূক্তি করো, স্বামী শ্বশুরের ভিটে চলে গেলেও জানবো আমার এক স্নেহময়ী দিদি রয়েছে। না তুমি ভুলে গেলেও আমি ভুলবো না কোনোদিন। তোমার স্নেহের গোলা চিরদিন তোমারই থাকবে। আসি দিদি, আসি। এসো, সুখী হও। মা, কাল সন্ধ্যের সময় বাড়ি ফিরলাম, এসে দেখছি মা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছেন। কাল যে আজ সকাল 9টা বাজতে চলল, এখনো সেই একই অবস্থা। কাল অনেক রাত্রে ডাক্তারবাবু এসে ইঞ্জেকশন দিয়ে গেছেন, কিন্তু কই সুবিধে তো কিছুই বুঝছি না। একটা বছরে কতই না পরিবর্তন ঘটে গেছে সংসারে। শ্বশুর মশাই বাক শক্তিহীন ছিলেন, শয্যাশায়ী। আমি চলে যাওয়ার পর শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছেন। বড় ঠাকুর ছিল মাঝে মাঝে নাকি কাশি হয়, তার জন্যে অফিসেও নাকি মাঝে মাঝে যেতে পারে না। সে কদিন তো ঠাকুরজির শরীর ভীষণ খারাপ, ছুটিতে রয়েছে। আর ছোট অনু, সে নাকি থিয়েটারের দলে ঢুকে বাড়ি আসা প্রায় বন্ধই করে দিয়েছে। আর আমার নিজের স্বামীরও কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। এ কি দুর্বিষহ জীবন যন্ত্রণা! ভগবান আর কত দুঃখ দেবে! এত দুঃখ যে আমি আর সইতে পারছি না। মা, আমাকে কিছু খেতে দাও মা, আমার ভীষণ খিদে পেয়েছে। রানু, কাল থেকে এসে কিচ্ছু খেতে দাওনি, এই খিদে আর সহ্য করতে পারছি না। সংসারে এসে দেখলুম সব খাবারই পারো তো, কি দেবো তোকে খেতে? খেতে দিতে পারবে না, তবে সাধনা মাসিমার বাড়ি থেকে আমাকে নিয়ে এসেছিলে কেন? দাও দাও, আমাকে খেতে দাও। রানু, সেখান থেকে যেমন করেই হোক আমাকে খেতে দাও। খাবার না থাকলে প্রত্যেকে দেবো খেতে। পরে বাড়ি ঠিকই করতে দাও। রানো, বাবু। রানু, আমি তোকে বললাম রানু, এই সময় খেতে দিতে পারে না যে মা, সে আবার শাসন করে। না, থাকবো না, থাকবো না আমি এখানে। আমি আজই সাধনা মাসিমার বাড়ি চলে যাবো। হে ঠাকুর, এ কি তোমার পরীক্ষা? অসহায় মায়ের কাছে ঠেলে দিয়ে ক্ষুধার্ত মেয়েকে খিদের খাবার না দিয়ে দিলাম তাকে মার। না না, আমি আর পারছি না, হে আমি আর পারছি না। তুমি কাঁদছো? কান্নাই যে এখন আমার সম্ভব। বৌদি, দুঃখই যে আমার বসন, বেদনাই যে আমার কণ্ঠহার। সেই দুঃখের বসন আর বেদনার কণ্ঠহার ধরে তুমি কি পারবে এই দুস্থ রোগ জর্জরিত সংসারটাকে সজীব করে তুলতে? পারতে যে আমাকে হবে ভাই। শ্বশুর শাশুড়ি ননদিনী সবাই রোগগ্রস্তা। বাড়ির বধূ হয়ে সব কটা প্রাণীর জীবন জ্বালিয়ে রাখতে দরকার হলে রাস্তায় ভিক্ষে করতে নামবো। দয়ার দান মাথায় করে নিয়েছে তোমাদের মুখে তুলে দেবো। তবু এইভাবে ক্ষয়ে ক্ষয়ে সবকে নিঃশেষ হয়ে যেতে দেবো না, আমি দেবো না। সবাইকে বাঁচিয়ে তুললেও আমাকে তুমি শত চেষ্টা করো বাঁচাতে পারবে না বৌদি। কেন? তোমার কি হয়েছে? আমি যে আমার যে টিভি হয়েছে, ঠাকুরজি, শুরু হয়েছে অনেকদিন, বলিনি কাউকে। আর কাকেই বা বলবো? কে করবে এই প্রতিকার? সংসারে একমাত্র উপার্জন করেছিলাম আমি এই রোগে আক্রান্ত হয়েছি শুনলে মা আরো ভেঙে পড়তেন, তাই এতদিন বলিনি। এতদিন চেপে রেখেছিলাম।
তুমি কি করেছো ঠাকুরজি? নিজের অবহেলায় নিজের জীবনটাকে আজ নষ্ট করে ফেললে। শরীরের দিকে নজর দেওয়ার সময় কোথায়? সকালে আধ পিঠা খেয়ে বিরাট চিন্তা মাথায় নিয়ে 4,000 টাকা মাইনের জন্য গাধার মতো পরিশ্রম করে গেছে। নইলে এই সংসার বাঁচবে না। সংসারের দিকে নজর রেখে আর নিজের শরীরের দিকে নজর দেওয়া হয়ে বৌদি। নিচে এক প্রশ্নে মা আমাকে তাড়িয়ে দিলে। এই যে সংসারের লক্ষ্মী যেদিন থেকে দূর করেছে তখন থেকেই আমাদের এই অনুপতন। না ঠাকুরজি, ও কথা বলো না। তুমি কি পারবে তোমার পরশ দিয়ে এই মৃত্যু পদযাত্রীদের বাঁচিয়ে তুলতে? প্রাণপাত করে যাবে ভাই। আমি যে নারী, সেবাই তো আমার ধর্ম। দেখো, যদি যদি পারো দেখো। হে ভগবান, সেই শক্তি তুমি আমাকে দাও। সকাল সন্ধ্যায় তোমার নাম স্মরণ না করে জল গ্রহণ করিনি। সন্ধ্যায় তোমার নাম জপ করেছি। আমার পরীক্ষায় তুমি আমাকে উত্তীর্ণ করে দাও। উত্তীর্ণ করে দাও প্রভু। মা, কাকিমা, তুমি এখন কেমন আছে? খেয়েছে? না, সেই থেকেই জ্ঞান হারা। কেমন করে ফিরিয়ে আনবো? নইলে মনে হয় সেই সময় অজ্ঞান হয়ে গেছে। ফিরবে জ্ঞান, কখন ফিরবে কাকিমা? ভগবানই জানেন। হ্যাঁ মা, নীলু এখন কেমন আছে? ভালো নেই মা, আরে শেষে করে আছে। জানি মাসিমা এখন কেমন আছে? কিছু দেখো না। জ্ঞান হারিয়েছে। হ্যাঁ, ডাক্তার এসেছিলেন? কাল অনেক রাত্রে কল দিতে একবার দেখে নিয়েছিলেন। দ্বিতীয়বার ডাকবার আর পয়সা নেই। তাই বলে বিনা চিকিৎসায়? তাছাড়া আর উপায় কি? মাসিমা কোনো সন্দেশে আছে, জ্ঞান দিলে খাইয়ে। আর এটা রাখুন। টাকা? হ্যাঁ, 2,000 টাকা আছে। রাখুন। মাসিমা এটা নিরোগীর চিকিৎসার জন্য খরচ করুন। প্রয়োজন মতো ডাক্তার বাচ্চাটাকে সমানে না, এই টাকা নিতেই হবে। তোমাদের সংসারের অবস্থা তো আমি জানি। টাকা না হলে ওদের চিকিৎসা হবে না। চিকিৎসার অভাবে হয়তো একদিন ওরা না, না, বলতে আমি দেবো না। প্রাণ দিয়ে ওদের ছাড়িয়ে তুলতে চেষ্টা করবো। তাহলে দেখেছো বৌদি, আজ এই টাকাটা তোমাদের কম আছে। না, দান বা ভিক্ষা করে দিচ্ছি না, এটা আমার মানবিক কর্তব্য। মানবিক অনুপমার বান্ধবী আমি। বান্ধবী হিসেবে বান্ধবীর মা বাবা দিদির প্রতি কিছু কর্তব্য করছে। তুমি এত মহান অঞ্জলি, ভাবতে বড় অবাক লাগে। দু বান্ধবীর একজন তার সংসারের কথা ভুলে গিয়ে মেতে রয়েছে জীবনের রঙিন নেশায়, আর অন্যজন দেখাচ্ছে তার আত্মীয়ের প্রতি পরম কর্তব্য। কি আশ্চর্য এ দুনিয়া, আশ্চর্য এই খেলা। হ্যাঁ বৌদি, এই দুনিয়াটা ভাঙাবার হাত। মাসিমা, মাসিমা, না কোনো সারা নেই। চিকিৎসার অভাবে হয়তো এই অবস্থা। যে গোলাপ বৌদিকে আপনি একদিন তাড়িয়ে দিয়েছিলেন, সেই বৌদি আজ আপনার এই অবস্থা দেখে অশ্রুপাত করছে। যাই, নিরুদিকে একবার দেখে যাই, তারও শরীর ভীষণ অসুস্থ। মাথা বড়াই ওষুধের শিশি
তা জেনে তোর লাভ কি? আমায় তোমরা ক্ষমা করো দিদি, আজ আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি। কতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছিস? কি পেয়েছিস জীবনে? কিছুই না, জীবনের খাতাটা আমার কলমকে ভরে গেছে। তার মানে যে অন্ধ মোহ মরিচিকার পেছনে ছুটে গিয়েছিলাম, সেই মরিচিকায় আজ আমায় দূরে ঠেলে ফেলে দিল। তা দেখে জানতাম, কিন্তু তোমার পরিণতি এখন কি? প্রথম পরিণতি হয়তো জেল, কারণ সরকার যৌবন নাটকের বিরুদ্ধে কেস এনেছে, সকলকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট জারি করেছে। ভালো, যে জিনিসটা কি দেখে এসো? আর দ্বিতীয় পরিণতি আমি আমি বলো বলো, থামলে কেন? আমি চরিত্রহীনা কলঙ্কিনী। লাইফটা আমার হেল হয়ে গেল। সমাজের কলঙ্ক নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। অনু, বলো কি নিয়ে বাঁচবো? নারীত্ব গেছে, পুলিশের খাতায় আজ আমি আসামি। মেয়ে হয়ে এত বড় কলঙ্ক মাথায় নিয়ে কি করে বাঁচবো বলতে পারো? দোষ করেছো তুমি, প্রায়শ্চিত্ত করবে তুমি। আমরা কি তার উপায় বদলাবো? মা, ভেবে দেখুন। না না মা, যে দেখো, কথা বলো। আমি মা, না না, না না, শুয়ে আমি থাকবো না। আমার লক্ষ্মীপতি ফিরে এসেছে, আমি কি শুয়ে থাকতে পারি? মা, এতদিন অভিমান কেমন করে ছিলি? শয়তানির কথায় এত বেশি কি অভিমান করতে হয়? বল মা, আমাকে ক্ষমা করে দিও। শান্ত হও মা, আমি অসুস্থ। কে বললে আমি? না না, আজ আমার অনেক ছেড়ে গেছে। আজ আমার জলুকি পড়াচ্ছে, আমি সুস্থ। ওরে, কে কোথায় আছিস? আয়, আয় আমার কাছে আয়। মা, নীলু, অনু, ও কি নীলুর মুখে রক্ত কেন? অনু লাল মুখে দাঁড়িয়ে আছে কেন? আমি যে টিভি রুগী না। চরিত্রহীনা কলঙ্কিনী আছি। চরিত্রহীনা কলঙ্কিনী। মা, আপনি ছেড়ে দিন মা। বড় পিসিমণি, বড় পিসিমণি, এই চিঠিটা একটা সেপাই নিয়ে এসেছে। দেখো তো কি আছে এতে। বাইরে এই সেপাইটা দাঁড়িয়ে আছে। এ কি বৌদি? কি হয়েছে? বলতে আমি পারছি না। বলো না পিসিমণি, কি হয়েছে? হাসপাতাল আর থানা রিপোর্ট বলছে দাদা গতকাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই ঠাকুর, এই কথা শোনার জন্যে, এইসব দেখার জন্যে তুমি কি আমাকে এখানে নিয়ে এলে? মা, হে ঠাকুর, বলো আমি কি পাপ করেছিলাম? কি অপরাধ ছিল আমার, যার জন্য আমার মাথায় আজ কি বজ্রাঘাত আনলে? আমি জানি কেন তো কোনো পাপ আমি জীবনে করিনি। এই সন্ধ্যায় তোমাকে প্রার্থনা জানিয়েছি, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। এইভাবে কি তুমি আমার স্বামীকে ফিরিয়ে দিলে? দিদি, কালকে বিদায় বেলায় তুমি আমাকে আশীর্বাদ করে বলেছিলে না তুই সুখী হ। দেখো দিদি, আজ আমি কেমন সুখী হয়েছি, এসে দেখে যাও। শ্বশুর বাক শক্তিহীন পঙ্গু, শাশুড়ি মৃতপ্রায়, বড় ননদিনী যক্ষাগ্রস্তা, আর ছোট ননদিনী কলঙ্কিনী, আর আমি স্বামী হারা। দেখে যাও দিদি, আজ আমার কি সুখের সংসার, আমি কত সুখী হয়েছি। এই দৃশ্য তো খারাপ নয়। তোমাদের গোলাপ বউয়ের সংসার আজ
আমাদেরও পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন যে এরা নিজেদের সংসার, ছেলে, স্বামী সমস্ত সামলে এরা নিজেরা নাটক করেছে। আপনারা আশীর্বাদ করুন, ভবিষ্যতে এরা যেন আরও ভালো উপহার আপনাদের দিতে পারে। নমস্কার। আপনারা জানেন না, এরপরে আমাদের একটা ব্যান্ড আছে, সুন্দর একটা ব্যান্ড। আমরা 10 মিনিট সময় খেয়ে নেব, তারপরে আমাদের আজকে একটা মূল আকর্ষণ আছে ব্যান্ড।